আমরা এই ক্লাস নিতে নিতে আসরের সময় হয়ে গেলে আসরের জন্য 15 মিনিট গ্যাপ দিয়ে আবার স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমাদের এমনিতে ক্লাসটা একটু আগে নেওয়ার কথা ছিল, আনফরচুনেটলি এই কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ওই যে জুম সাবস্ক্রিপশন নতুন ভাবে নিছি, ওই নেওয়ার পরে জুমটা কাজ করতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পিসির সমস্যা না, জুমের সমস্যা ছিল। তো যাই হোক, আমরা আমাদের এটা শুরু করে দিই। আহ যে জয়েন করার পরে জয়েন করবে না, না জয়েন করলে আমাদের রেকর্ড তো থাকতেছে। তো আমরা আসলে খুব বেশিক্ষণ নিব না আজকের পড়াগুলাতে। স্লাইড গুলা খুব প্রিপেয়ার করতে বেশ কষ্ট হয়েছে আমার, এই স্লাইড গুলা প্রিপেয়ার করতে। তো এখানে আসলে আপনারা অনেক কিছু মুখস্থ জিনিস আছে। প্রিপোজিশন বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি আপনাদেরকে আগেই পড়া দিয়ে ফেলছিলাম, যে আপনারা ক্রিটিকেটস থেকে জিনিসগুলা পড়ে নেবেন। অতটুকুই আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বেন। এর বেশি আসলে আপনি যেমন জব সলিউশন থেকেও আসলে এর চেয়ে বেশি আপনি যদি দেখতে যান ওইরকম সময়টাই নাই। তো আমি আপনার পড়ার লোড কমায় দেওয়ার জন্য শুধু বলবো যে যে ফিটিকেটস এর যেগুলো আপনার প্যাচ লাগে ওগুলা ওই ফিটিকেটস এর বইয়ে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। এজন্য আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা ওইখান থেকেই ক্লিয়ার করে নেবেন। তো এখানে আমরা প্রিপোজিশন নিয়ে যদি কথা বলতে চাই, প্রিপোজিশনের কিছু রুলস আছে, ওই রুলস গুলো নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো। প্রিপোজিশনের প্রথমত আমরা কিছু টাইপ নিয়ে কথা বলি, যেমন সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, অন, ইন, একদম সিম্পল, একটা 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 করে কিন্তু এখানে আছে। আবার ডাবল প্রিপোজিশন, যেমন আপ এবং অন মিলা আপন, উইথ এবং ইন মিলা উইদিন, তারপর উইথ অ্যান্ড আউট মিলা উইদাউট, এইভাবেও থাকতে পারে, এগুলোকে বলা হয় ডাবল প্রিপোজিশন। এরপর কম্পাউন্ড প্রিপোজিশন হয়। কম্পাউন্ড প্রিপোজিশন গুলা দেখেন, এখানে অন আর ক্রস, ক্রস আমরা জেনারেলি প্রিপোজিশনের মধ্যে ধরি না, কিন্তু এখানে কিন্তু অন্য একটা ওয়ার্ড অনের সাথে যুক্ত হয়ে আপনার এক ক্রস হয়ে গেছে। আবার দেখেন বিহাইন্ডটা কিভাবে আসছে, বাই আর হিন্ড এই দুইটা একসাথে মিললে বাহাইন্ড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনার বি হিন্ট বাই হিন্ট এরকম হইতে হবে ব্যাপারটা এমন না, এটা অ্যানালাইসিস করলে আমরা আসলে এরকম পাই। তারপর আপনি ধরেন থ্রো আর আউট, থ্রো আউট, তো থ্রোটা প্রিপোজিশন কিন্তু আউট তো এমনিতে প্রিপোজিশন না। তো এটা থ্রো আউট এট এ টাইম একটা কম্পাউন্ড প্রিপোজিশনের জন্ম দিছে। এরপর কিছু কিছু প্রিপোজিশন আপনি ফ্রেজাল প্রিপোজিশন দেখতে পাবেন, যেমন কিছু কিছু জায়গায়, যেমন বিকজ অফ, ইন স্পাইট অফ, ইন লাই অফ, এই জিনিসগুলো তো এমনিতে প্রিপোজিশন না, এমনিতে একটা ফ্রেজ, এই ফ্রেজ গুলো প্রিপোজিশন হিসেবে ইউজ হইতে পারে। যেমন হি ফেল্ড বিকজ অফ দ্য হ্যাভি রেইন, তো এখানে বিকজ অফটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। এমনিতে এটা সম্পর্কে যদি আমরা আরেকটু আলোচনা করি, দিস প্রিপোজিশনস আর টিপিক্যালি ইউজ টু শো আ রিলেশনশিপ বিটুইন আ নাউন অর নাউন ফ্রেজ অ্যান্ড অ্যানাদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এই যে আমরা যদি চিন্তা করি, এই যে ইনস্পাইট অফ দ্য ডিফিকাল্টিস, আমরা নাউন ফ্রেজের সাথে ইনস্পাইট অফটা বাকি যে সেন্টেন্সটুকু আছে শি সাকসিডেড, সেটার একটা কানেকশন কিন্তু এই জায়গায় করছে। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনাদেরকে এই ধরনের কোশ্চেন গুলো যদি দিয়ে দেয়, এই এই ধরনের জিনিসগুলো যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা কিন্তু প্রিপোজিশন হিসেবেও ইউজ হইতে পারে। এজন্য আমরা আসলে সেন্টেন্সটা দেখবো এখানে এটার ইউজটা কি। এরপর পার্টিসিপল পজিশনে আপনার এটার ইউজ আপনি দেখতে পাবেন। পার্টিসিপল প্রিপোজিশন আর ফর্ম ফ্রম প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল এন্ড ফাংশনস অ্যাজ প্রিপোজিশন। গত ক্লাসে আমরা পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সেখানে আইএনজি ওয়ালা হইতে পারে অথবা ইডি ওয়ালা হইতে পারে। আমরা যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে ওইটা নিয়ে বেশি প্যারা খাই, আইএনজি ওয়ালাটা। ওই দিন আমরা আলোচনা করছিলাম যে জিরান্ড আর পার্টিসিপল কে আপনি আলাদা করবেন কিভাবে, ডিটেলস একটা আলোচনা আমরা করছিলাম। তো এমনিতে পার্টিসিপল মাঝে মাঝে প্রিপোজিশন হিসেবেও ইউজ হইতে পারে, যেমন রিগার্ডিং দ্য মিটিং ইট হ্যাজ বিন পোস্টপন্ড, দেখেন বাদ বাকি সেন্টেন্সটার সাথে আপনার নাউন ফ্রেজটাকে কানেক্ট করে দিছে এই রিগার্ডিং পার্টিসিপলটা। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে রিগার্ডিংটা কিন্তু অ্যাজেক্টিভ হিসেবেও ইউজ হয় নাই, আমাদের যেটা গতদিন আমরা বলছিলাম অ্যাজেক্টিভ হিসেবেও কিন্তু এটা ইউজ হয় নাই। আবার আমি যদি চিন্তা করি এটা ভার্ব হিসেবে কি ইউজ হয়েছে, না ভার্ব হিসেবেও কিন্তু এই পার্টিসিপলটা ইউজ হয় নাই, এখানে এই পার্টিসিপলটা প্রিপোজিশন হিসেবে আসলে ইউজ হয়েছে। এরপর ইমপ্লাইড প্রিপোজিশন বা অমিটেড প্রিপোজিশন, আমাদের অনেক সময় মনে হয় যে আমার কোন একটা জায়গায় প্রিপোজিশন
লাগতে পারে। ওই জায়গায় প্রিপোজিশন লাগায়া এক ধরনের অর্থ হয়, আবার ওই জায়গায় প্রিপোজিশন আপনি যদি নাও লাগান সেই ক্ষেত্রেও মানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়, আরেক ধরনের অর্থ হয়, অথবা সেম অর্থ প্রকাশ করতে পারে। আমি আবার বলি জিনিসটা, আপনার যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমাদের মাঝে মাঝে মনে হয় যে হি এন্টার্ড এরপরে ইনটু দা রুম এটা দেওয়া উচিত, এটা আপনার মনে হয়, কিন্তু এন্টার্ড এর পরে কিন্তু কোনো ইনটু দেওয়া যাবে না, এন্টার্ড দা রুম ডিরেক্ট এটা হবে, তার মানে ওই জায়গায় আমরা প্রিপোজিশনটা কিন্তু অমিট করলে সেন্টেন্সটা কারেক্ট হবে। আবার কিছু কিছু আমরা যদি এখানের কথা বলি, যেমন হি র্যান টু দা স্টোর, সে ওই স্টোরের দিকে দৌড়ে গেল, হি র্যান দা স্টোর, এটা কিন্তু অর্থটা অন্যভাবে কিন্তু নিচ্ছে, মানে সে একটা স্টোর চালায়, কিন্তু গ্রামাটিক্যালি দুইটা জিনিসই কিন্তু কারেক্ট। তো প্রিপোজিশন অমিট কইরাও আমি ডিফারেন্ট মিনিং আনতে পারি, অথবা মাঝে মাঝে সেম মিনিংও আসতে পারে, আবার কিছু কিছু জায়গায় প্রিপোজিশন হবেই না, ইউজই হবে না। এবার আসেন, মুভমেন্ট করলে প্রিপোজিশন আসলে কিরকম হয়। যেমন এই যে নিচের দিকে পড়তেছে, এটাকে আমরা বললাম ডাউন দ্য স্টেয়ার্স। তারপর এটা উপরের দিকে উঠতেছে সিঁড়ি বাই বাই, হচ্ছে আপ দ্য স্টেয়ার্স। আউট অফ দ্য বক্স, ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে ইনটু দ্য বক্স। বল এই পজিশনে আছে, এই নিচ থেকে আপনি উপরে তুলে দিচ্ছেন বক্সের, লাগায়া লাগায়া পজিশনে, এটা হচ্ছে অন টু দা বক্স। আবার এখান থেকে এই পজিশন থেকে পড়ে যাচ্ছে অফ দা বক্স, এই বক্সের চারপাশে ঘুরতেছে অ্যারাউন্ড দা বক্স। আর এই বক্সের নিচে চলে আসতেছে, এটা হচ্ছে আন্ডার দা বক্স। তো এরকম আর কি বিভিন্ন মুভমেন্টের বিভিন্ন পজিশনের কারণে আপনার কিন্তু প্রিপোজিশন বিভিন্ন রকম হয়। যেমন কেউ এইভাবে রাস্তায় হাঁটতেছে, রাস্তায় একদম সোজাসুজি ভাবে হাঁটতেছে, তাহলে অ্যালং দা রোড, ধরেন পথিকরা কি করে রাস্তায় এরকম ভাবেই আপনার কিন্তু রাস্তায় চলতে থাকে। তো ওই যে পথিক পথিক যে চলতে আছে, ট্রাভেলার যে চলতে আছে, কিংবা বাস গাড়ি যে চলতে আছে, ওগুলো কিন্তু অ্যালং দা রোড চলতেছে। কিন্তু আপনি এই যে রাস্তা যে পার হচ্ছেন আড়াআড়ি ভাবে, এই রাস্তা পার হওয়ার ব্যাপারটা কিন্তু অ্যাক্রস দা রোড। তো দুইটার ভিতরে কিন্তু ফারাক আছে, বি কেয়ারফুল। আপনি যদি সোজাসুজি রাস্তা পার হন, এটা হচ্ছে অ্যালং দা রোড, পার হন না মানে রাস্তায় চলাফেরা করেন, সেটা হচ্ছে অ্যালং দা রোড। আর রাস্তা পারাপার যদি হন, অর্থাৎ পাতালি ভাবে আপনি যদি চলাফেরা করেন, সেটা হচ্ছে অ্যাক্রস দা রোড। তো খেয়ালে রাখবেন সেন্টেন্সে আসলে কি হিসেবে ইউজ হয়েছে। আর যদি স্টেশনারি পজিশনে থাকে, যেমন ও দুইটা জিনিসের মাঝে আছে, এটা হচ্ছে বিটুইন। একটা জিনিসের ভিতরে আছে, এটা হচ্ছে ইন। এই যে সোফাটার পিছনে আছে, এটা হচ্ছে বাহাইন্ড, এক্সাক্ট পিছনে। এই টেবিলটার নিচে আছে, এটা হচ্ছে আন্ডার দ্য টেবিল। টেবিলটার এক্সাক্ট লাগালাগি উপরে দাঁড়ায় আছে, এটা হচ্ছে অন দ্য টেবিল। এই ডেস্কটার কাছাকাছি আছে, এটা হচ্ছে নিয়ার দ্য ডেস্ক। ডেস্কটার সামনে দাঁড়ায় আছে, ওই যে আমরা যেমন ফটো সেশন করি, বলেছে ইন ফ্রন্ট অফ দ্য ডেস্ক। আর এটার এক্সাক্ট পাশে আছে, এটা হচ্ছে নেক্সট টু দ্য ডেস্ক। এরকম মানে বিভিন্ন সময় আপনার কিন্তু স্টেশনারি বা মানে আপনার যদি গতিশীল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশনের ভিন্নতা আসতে পারে। আপনার এগুলো স্লাইড থেকে দেখে নেবেন। এরপর প্রিপোজিশন অফ টাইম। টাইমের ব্যাপারটা হচ্ছে আপনি যখন ঘড়ির একদম রিয়েল একটা টাইম বলতেছেন, তখন কিন্তু আপনার এট প্রিপোজিশন ইউজ হবে। যেমন এট 7 p.m, এট 9:30 a.m। যেমন আমরা ক্লাস নিব, ক্লাসেরটা আমরা বলবো এট 5, ফর এক্সাম্পল। কিন্তু আপনি যদি মানে এক্সাক্ট টাইম না বইলা এরকম বলেন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এরকম কথা বলেন, সেক্ষেত্রে ইন দা মর্নিং। কিংবা মাসের কথা আপনি বলতে পারেন ইন মে। আপনি সিজনের কথা বলতে পারেন ইন দা সামার। কিন্তু এই জায়গাটাতে আবার ইন আর এট এই শুধু দুইটাই না, মাঝে মাঝে অনও আসতে পারে। অন হচ্ছে কি আপনি যখন স্পেসিফিক ডেটের কথা বলেন, স্পেসিফিক ডে এর কথা বলেন। যেমন আমরা আজকে ক্লাসটা নিচ্ছি থার্সডেতে, আমরা বলবো অন থার্সডে। তারপর আমরা বললাম যে 25শে ডিসেম্বর, অন ডিসেম্বর 25th, বা অন 25th ডিসেম্বর, যেটাই বলি না কেন। সো আপনাকে খেয়াল রাখতে হবে আসলে
কখন কোন প্রিপোজিশনটা ইউজ হচ্ছে। আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে মনোযোগ দিতে গিয়ে এত বেশি মনোযোগ দিয়ে ফেলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের মাথায় থাকে না, আর এই যে এই সহজ জিনিস যেগুলো আসলে মাথায় থাকা উচিত ছিল সেগুলো মাথা থেকে গায়েব হয়ে যায়। তো আমি মোটামুটি আপনাদের জন্য এই জিনিসগুলা অনেক বেশি এক্সাম্পল নিয়ে এসে বুঝাই দিচ্ছি। আপনারা এগুলা আমার স্লাইড গুলা দেখলে আপাতত যথেষ্ট হবে ইনশাল্লাহ। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আপনার ইন টাইম কখন হবে, অন টাইম কখন হবে, এই রিলেটেড একটা সম্পর্ক দেখানো আছে। তারপর সিন্স কখন হবে, ফর কখন হবে। যেমন সিন্স হচ্ছে আমরা যদি একদম আহ মানে একটা সময় থেকে হয়ে আসতেছে, আপনারা এটা দেখবেন মেনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন মনে করেন আমি বললাম যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। এক্সাক্ট কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি এই কথাটা আমি যদি বলি তাহলে ফর এত আওয়ার্স, ফর এত ডেইজ, ফর এত ইয়ার্স, এরকম হবে। আর যদি আমি এভাবে বলি যে আমি গণার চাইতে আমি বললাম যে আমি তখন থেকে করতেছি, যেমন আমি উম, ইয়ে থেকে করতেছি, এই শুক্রবার থেকে করতেছি, তখন আমি বলবো যে সিন্স ফ্রাইডে। ঠিক আছে, বা সিন্স চাইল্ডহুড, এরকম। এখানে কিন্তু মানে এত 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 দিন, এত এত দিন, এত ঘন্টা, এত আহ বছর এইভাবে বলতেছি না, এখানে বলতেছি যে তখন থেকে, ওই সময়টার কথা আমি কিন্তু ইন্ডিকেট করতেছি। তো সিন্স 2005 থেকে আমি হচ্ছে ওয়েট করতেছি, ফর এক্সাম্পল আমি বললাম, এই জন্য এইভাবে বলবো সিন্স 2005, কিন্তু 2005 থেকে এখন 21 বছর পার হয়ে গেছে, তখন আমি বলবো ফর 21 ইয়ার্স। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ফিউচার টাইমে প্রিপোজিশনের ব্যাপারটা আমরা যদি বলি, ইন আর উইদিন এর ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, যেমন আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট ইন 2 ডেজ। এই জিনিসটা হচ্ছে আমি কোনো একটা কাজ সম্পন্ন করব একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। ইউ শুড গেট দ্য টাস্ক ডান উইদিন আ উইক। এখন এই উইদিন আর ইনের ভিতরে ফারাকটা কি? উইদিন আর ইনের ভিতরে ফারাকটা হচ্ছে ইন 2 ডেজ মানে 2 দিনই লাগবে আমার, আর উইদিন আ উইক এটার মানে 7 দিনের ভিতরে, এটা 5 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, মানে এই 7 দিনের ভিতরেই আমি দিব। ঠিক আছে, আর আমি 2 দিনে দিব, আর আমি এটা এই সপ্তাহের মধ্যেই দিব। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, 2 দিন আমি বলছি, তার মানে ইন যদি বলি তাহলে ওই 2 দিনই লাগবে। আর উইদিন উইক মানে ওই 7 দিনের ভিতরে, 5 দিন লাগতে পারে, 6 দিন লাগতে পারে, 7 দিনও লাগতে পারে, ওই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো দিন। আচ্ছা, আর বাই দিয়ে বোঝায় যে আমি অমুক টাইমে দিব, অমুক টাইমে দিব, একদম এক্সাক্ট টাইমটা আমি বলে দিচ্ছি। যেমন আমি একটা রিপোর্ট সাবমিট করব বাই ফ্রাইডে। ঠিক আছে, তো এক্সাক্ট এরকম টাইমটা বলে দিলে সেক্ষেত্রে বাই ইউজ হবে। আর এখানে আপনার যদি আম, আহ, আচ্ছা, উইকেন্ড, উইকেন্ড নিয়ে যে ঝামেলাটা এটা আমারও হয়, সেটা হচ্ছে যে অ্যাট উইকেন্ড নাকি অন উইকেন্ড, এটা হবে। তো দুইটাই আসলে কারেক্ট। আমরা আমেরিকান ইংলিশটা যদি বেশি ফলো করি, মানে কোথাও যদি অপশনে দুইটা থাকে সেক্ষেত্রে ইউএস এর যে ইংলিশটা এটা আমরা ফলো করার চেষ্টা করব। আচ্ছা, কেননা মডার্ন ইংলিশ খুব সম্ভবত আমেরিকান ইংলিশকেই বোঝায় আমি যদি ভুল না বলি। আচ্ছা, এখানে খুব একটা আলোচনার কিছু নাই। টুয়ার্ডটা দেখেন, টুয়ার্ডস, এখন টুয়ার্ডস এটা যে প্রিপোজিশন অনেকে এটাই জানে না। তো টুয়ার্ডস প্রিপোজিশনটা ডিরেকশনের জন্য ইউজ হবে, আর থ্রো ফর মুভমেন্ট, ওই যে এটা আমরা কিন্তু বলছি অলরেডি, মুভমেন্টের ক্ষেত্রে এই যে থ্রোটা ইউজ হয়। যেমন বললা হইলো শি ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ডোর, দরজাটার দিকে হাইটা যাচ্ছে। ঠিক আছে, আর দ্য টুরিস্ট ওয়াক থ্রো দ্য পার্ক মানে পার্কের ভেতর দিয়ে হাইটা যাচ্ছে। ওই যে মুভমেন্টের মধ্যে আমরা এটা দেখাইতে পারি। আপনি ধরেন হাইটা 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 দরজার কাছে গেলেন, এটা হচ্ছে টু ওয়ার্ডস। আর আপনি রুমের ভিতর দিয়ে চলে যাচ্ছেন, এটা হচ্ছে থ্রো।
আচ্ছা, এই স্ট্রিট বা রোডের ক্ষেত্রে এই ঝামেলাটা আসলে হয় যে আমরা অন দিব নাকি ইন দিব, আসলে একটু আমরা হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে দুইটাই আসলে কারেক্ট, তবে আমরা অন কে প্রেফার করব। আর যদি স্পেসিফিক অ্যাড্রেসটা মেনশন করা লাগে, সেক্ষেত্রে অবভিয়াসলি ইন বা এন কোনোটাই ইউজ করব না, আমরা অ্যাট ইউজ করব। আপনার এগুলা বারবার গো থ্রু করতে করতে মনে মাথায় চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যেমন আই এম ফ্লাইং টু দুবাই নেক্সট উইক। কোনো একটা জায়গায় আমি যদি ট্রাভেল করে যাই কোনো একটা প্লেসে, সেই ক্ষেত্রে প্লেসের আগে টু বসবে। হি ইজ গোয়িং টু দ্য অফিস। কিন্তু আপনার যদি এরকম হয় যে হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রড, এইরকম ভাবে আপনি যদি বলেন, সেই ক্ষেত্রে এগুলার আগে কিন্তু টু ইউজ হবে না। যেমন হি ইজ কামিং টু হেয়ার কিন্তু হবে না, হি ইজ কামিং হেয়ার হবে। আই উইল বি দেয়ার সুন, আই লিভ অ্যাব্রোড। ওকে, এরপর আম, আপনার ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে লেফট বা রাইটের জন্য অন হবে, আর মিডলের জন্য ইন হবে। যেমন হি ওয়াজ সিটিং অন দা রাইট, অন দা রাইট। কিন্তু যদি এমন হইতো হি ওয়াজ সিটিং ইন দা মিডল, কিন্তু হইতো মিডলের কথা বললে ইন হয়ে যেত। আবার আহ, এটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্টের আগে বাই বা অন রিলেটেড একটা ঝামেলা আছে। যেমন আমি বললাম যে উই ট্রাভেলড বাই বাস টু দ্য সিটি, বাস দিয়ে আমি ট্রাভেল করছি। কিন্তু আপনি যদি বাইসাইকেলে চড়েন, কিংবা ঘোড়ায় চড়েন, বা পায়ে হাইটা চলেন, মানে যেখানে আপনার নিজস্ব কিছু কসরত আছে, সেই জিনিসগুলোর আগে কিন্তু অন বসবে। হি ওয়েন্ট অন হর্স ব্যাক, আই অ্যারাইভড অন ফুট। আচ্ছা, এখানে আরো একটা জিনিস থাকার কথা ছিল, ওইটা মেবি সামনে আছে। আচ্ছা, বাই ফোন বা ওভার দা ফোন, এই জিনিসটা আমরা ইয়ের মধ্যেও পড়ছিলাম। আপনার কি বলে ওটারে, গ্রুপ ভার্বের মধ্যেও কিছুটা দেখছিলাম, একটা জিনিস দেখছিলাম। তো সেখানে আমরা আহ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য আমি যদি ফোন ইউজ করি, সেক্ষেত্রে আমি বলবো যে শি কল্ড মি বাই ফোন। আর অন দা ফোন এটা ইউজ হবে হোয়েন স্পিকিং অন দা ফোন। যেমন আই ওয়াজ অন দা ফোন ফর অ্যান আওয়ার। ঠিক আছে, আই ওয়াজ অন দা ফোন ফর অ্যান আওয়ার, আমি ফোনে ছিলাম, আমি কথাবার্তা বলতেছিলাম, এই জিনিসটা বুঝাইতে চাইলে অন দা ফোন। আর আমি কমিউনিকেট করছি তার সাথে, এইভাবে যদি ডিটেলস একটা কথা আমরা বলি, যেমন শি কল্ড মি বাই ফোন বা ওভার দা ফোন। এরপর কম্পেয়ার টু হয় না কম্পেয়ার উইথ হয়, এটা খুবই কনফিউজিং একটা জিনিস, কখন উইথ হবে কখন টু হবে। তো কম্পেয়ার উইথ ফর সিমিলারিটিজ অর ডিফারেন্সেস বিটুইন থিংস অফ দ্য সেম টাইপ। যদি সেম টাইপের দুইটা জিনিসের ভিতরে আমরা কম্পেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আপনার কিন্তু উইথ হবে। যেমন দ্য মুভি ওয়াজ কম্পেয়ার্ড উইথ আদার অ্যাকশন ফিল্মস। তো আমি একটা মুভির সাথে আরেকটা মুভির তুলনা দিচ্ছি, আরো মুভির তুলনা দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু উইথ হবে। আর কম্পেয়ার টু ফর ডিফারেন্সেস বিটুইন টু থিংস অফ আ ডিফারেন্ট টাইপ। শি ওয়াজ কম্পেয়ার টু আ ফেমাস অ্যাক্ট্রেস, শি সম্পর্কে আমরা জানি না, সে অ্যাক্ট্রেস কিনা তাও জানি না। তো একটা 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 মেয়ে, তার সাথে আমি একটা ফেমাস অ্যাক্ট্রেসের যে কোনো একটা কিছুর কম্পেয়ার করতেছি। তাহলে দুইটা জিনিস যখন সেম না, ডিফারেন্ট টাইপের, তখন আমরা কম্পেয়ার টু ইউজ করব। আশা করি এই কনফিউশনটাতে আপনারা পড়বেন না ইনশাল্লাহ। ওকে, ওকে, এগুলা খুব একটা কিছু বলার নাই। এটা দেখেন, এটা আমি আসলে তখন বুঝতেছিলাম যে আপনার মুভিং ভিকেলস যেগুলো আছে, সেখানে কিছু ক্ষেত্রে ইন হয়, কিছু ক্ষেত্রে অন হয়। কখন ইন হয়? ইন হবে যদি ভিকেলটা স্মলার সাইজ হয় এবং আপনি ওটার ভিতরে হাঁটতে না পারেন। আর যদি ওটার ভিতরে আপনি হাঁটতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অন হবে। যেমন মনে করেন আপনার কার, ট্যাক্সি কিংবা ছোট বোট যেগুলো আছে, ওগুলোর ভিতরে আপনি কিন্তু মুভ করতে পারেন না, হাঁটতে পারেন না,
বসে থাকতে হয় সিটে গিয়ে। তো ওইগুলার আগে ইন বসবে, যেমন আই এম ইন আ কার, ইন আ ট্যাক্সি, ইন আ স্মল বোট। কিন্তু লার্জার যে ভেহিকল গুলো আছে সেগুলোর আগে কিন্তু অন হবে, যেমন অন আ বাস, অন আ ট্রেন, অন আ মোটরসাইকেল। আচ্ছা, এখানে আরো এক্সাম্পল আছে, আপনারা দেখে নিবেন। এখানে আরো অনেক এক্সাম্পল আছে। এরপর চলে আসেন কনজাংশন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা মোটামুটি শেষ করে দিতে চাই আর কি আজকে পার্টস অফ স্পিচের বিষয়গুলো। তো কনজাংশন কি করে? কানেক্টস টু অর মোর ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ। দুই বা ততোধিক ওয়ার্ড কে, ফ্রেজ কে, ক্লজ কে কানেক্ট করে। আসলে দিস ইজ নাথিং বাট কানেক্টর। যেমন বলা হইলো হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে দুইটা জিনিস, যে পোর বাট অনেস্ট, এই বাটটা এসা এই অনেস্টের সাথে রেস্ট অফ দ্য সেন্টেন্স কে কানেক্ট করে দিছে। দিস ইজ কনজাংশন। তো কনজাংশনের অনেক টাইপ হয়, যেমন কো অর্ডিনেটিং কনজাংশন। তো কো অর্ডিনেটিং কনজাংশনটা কি করে? দুইটা ওয়ার্ড অথবা ক্লজ অথবা সেন্টেন্স কে কানেক্ট করবে অফ ইকুয়াল র্যাঙ্ক অর ক্লাস। যেমন চা আর কফি সেম জিনিস মোটামুটি, আই লাইক টি অ্যান্ড কফি। তো এই টি এবং কফিকে কিন্তু এই জায়গায় জয়েন্ট করে দিছে। শি ইজ টায়ার্ড বাট শি স্টিল ওয়ান্টস টু গো ফর আ ওয়াক। তো এই বাটটা এই দুই সাইডকে কিন্তু, দুইটা সেন্টেন্সকে, ইন্ডিভিজুয়াল দুইটা সেন্টেন্সকে কিন্তু কানেক্ট করে দিছে এই বাটটা। তাইলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলার এক্সাম্পল গুলো আপনারা একটু দেখে রাখবেন। এন্ড, বাট, অর, ইয়েট, ফর, নট, এগুলা হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। কিছু আছে সাব অর্ডিনেটিং কনজাংশন। সাব অর্ডিনেটিং কনজাংশন গুলা হচ্ছে কানেক্ট আর সাব অর্ডিনেট অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজের কথা আমরা পড়াবো, ক্লজের কথা একটু পরেই পড়াবো, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পড়াবো। তবে এখানে আমরা জাস্ট একটু বলে রাখি যে একটা ডিপেন্ডেন্ট ক্লজকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্ট করে। যেমন মনে করেন আমরা অলদো এর ব্যাপারটা বলি, অলদো ইট ওয়াজ রেইনিং, উই ওয়েন্ট ফর এ ওয়াক। উই ওয়েন্ট ফর এ ওয়াক এই অংশটুকু কিন্তু নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। তো আর ইট ওয়াজ রেইনিং, এটার আগে অলদো ইউজ হওয়ার কারণে অর্থটা এমন হয়ে গেছে যে যদিও বৃষ্টি হচ্ছিল, আরো একটা এক্সপ্রেশন শুনতে মনে চায়। তো আরেকটা জিনিসের উপর সে ডিপেন্ডেন্ট, এই অংশটুকু ডিপেন্ডেন্ট ক্লজ আর বাকি অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই দুইটার মধ্যে কানেকশনটা করাইছে অলদো, এই কনজাংশনটা। এই কনজাংশনটাকে বলা হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল, বিকজ, অলদো, সিন্স, ইফ, বিফোর, আফটার, আনলেস। এরপর কো রিলেটিভ কনজাংশন, যেমন আইদার, অর, নাইদার, নট, নট অনলি বাট অলসো, বথ, এন্ড, এইসব। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলি আইদার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অর ইউ ক্যান নট প্লে আউটসাইড। তো এরকম আইদার, অর, নাইদার, নর এই কনজাংশন গুলা দেখলেই আপনি বুঝবেন এগুলা কো রিলেটিভ কনজাংশন। একটার সাথে আরেকটার, মানে এই যে আইদার, ওই অর বলার জন্য আরো একটা সেন্টেন্সের অংশ প্রয়োজন হয়। প্রিপোজিশন ভার্সেস কনজাংশন আমরা যদি একটু ফারাক দেখি, এই যে কনজাংশনের কথা আমরা এখানে এক্সাম্পল দিছিলাম যে দো, অলদো, ইভেন দো, হোয়াইল, এই জিনিসগুলোকে আমরা কনজাংশন হিসেবে দেখি। আর প্রিপোজিশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, ইনস্পাইট অফ এই ধরনের ফ্রেজ গুলাও মাঝে মাঝে প্রিপোজিশনের মতন আচরণ করতে পারে। টাইমের ব্যাপারটা দেখেন, যেমন আমি বললাম হি অ্যারাইভ ওয়েন দ্য পার্টি স্টার্টেড। এই ওয়েনটা কি করলো দেখেন, দুইটা আলাদা আলাদা অংশ, দ্য পার্টি স্টার্টেড আর হি অ্যারাইভড, এই দুইটা অংশের ভিতরে একটা কানেক্ট করে দিছে এই ওয়েনটা, এই জন্য এই জায়গায় কনজাংশন। আর শি ওয়াজ অন ভ্যাকেশন ফর 2 উইকস, এই ফর 2 উইকস যেটা আছে, এই ফরটা কিন্তু এখানে প্রিপোজিশন। আমরা জানি আসলে ফর প্রিপোজিশন হয়, এটা এমনিতে বলার কিছু নাই। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা কিন্তু মোটামুটি টাইম সম্পর্কে কথাবার্তা বললাম। যেমন পার্টি স্টার্টেড, এই টাইমের কথা বললাম, তার সে অ্যারাইভ করছে এই টাইমের কথাই বললাম, একটা একটা টাইমের কথাই বললাম। কিন্তু দুইটা এক্সপ্রেস করছি দুই ভাবে, একটা হোয়েন দিয়ে আরেকটা ফর দিয়ে। আচ্ছা, আমরা সবকিছু গো থ্রু করতেছি না, এখানে আসলে জাস্ট
কি কি মানে সিমিলারিটি বুঝাইতে কি কনজাংশন ইউজ হয়, আর সিমিলারিটি বুঝাইতে কি প্রিপোজিশন ইউজ হয়, পারপাস বুঝাইতে কি কনজাংশন ইউজ হয়, পারপাস বুঝাইতে কি প্রিপোজিশন ইউজ হয়, সেই জিনিসগুলো এখানে বলা আছে। ইউজেস অফ সাম ইম্পর্ট্যান্ট কনজাংশন। আচ্ছা, সিন্সকে আমরা কিন্তু প্রিপোজিশন হিসেবে দেখতে পাইছি, কিন্তু সিন্স কনজাংশন হিসেবেও আমরা ইউজ করতে পারি। যেমন আমি বললাম সিন্স কামাল ইজ ইল, এখানে কিন্তু কি একটা আপনার ডিপেন্ডেন্ট একটা ক্লজের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। সিন্স কামাল ইজ ইল, যেহেতু কামাল অসুস্থ, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং এ অ্যাটেন্ড করতে পারলো না। তো এইখানে যে সিন্সটা আছে, ওই জায়গায় আমরা যে সিন্স দেখছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে, ওই সিন্সটা ছিল যে টাইমের আগে বসতেছে, কোনো একটা টাইম ডিউরেশনের আগে বসতেছে, কোনো একটা সময়ের ব্যাপার স্যাপারকে বুঝাইতে ওটার আগে বসতেছে। কিন্তু এখানে কিন্তু সিন্সটা দুইটা ক্লজকে একটা সাথে কানেক্ট করার জন্য ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই এখানের সিন্সটা কি কনজাংশন হিসেবে কিন্তু ইউজ হয়েছে। তো এরকম বেশ অনেক কিছু আপনারা দেখতে পাবেন। ও আচ্ছা, এখানে একটা স্ট্রাকচারের কথা বলি। এই স্ট্রাকচারটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেও পড়বো। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যেটা আছে, পাস্ট পারফেক্ট টেন্স এই মাঝখানে বসবে বিফোর, এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটারের ব্যাপারটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। অলওয়েজ দেখেন, পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড ওয়ালা টার্মটা বিফোরের আগে আফটারের পরে, মনে রাখতে সহজ, বিফোরের আগে আফটারের পরে। যে ছোটকালে আপনারা পড়ছিলেন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো এই হ্যাড, এটা কিন্তু বিফোরের আগে আর আফটারের পরে। অ্যাজ ইফ মানে হচ্ছে এটা 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 ওয়ান কাইন্ড অফ মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা কম্পারিজন বোঝানোর জন্য যে আহ, যেমন আমরা একটা এক্সাম্পল দেই, হি স্পিক্স অ্যাজ দো বা অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখেন এই অংশটা কিন্তু আপনার কি প্রেজেন্ট টেন্স থাকলেও এই অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এই কনজাংশন গুলো যখন আপনি নিয়ে আসবেন, তখন নেক্সট যেই পোর্শনটা আছে সেই পোর্শনটা অবভিয়াসলি পাস্ট টেন্স হবে। ঠিক আছে? আর যদি আপনার প্রথম অংশ পাস্ট টেন্স থাকে, শি ডেসক্রাইব দ্য ইভেন্ট অ্যাজ দো, তখন পাস্টের চাইতেও অ্যাডভান্স, আরেকটা মানে অ্যাডভান্স বলতে পাস্টের চাইতেও পাস্ট, অর্থাৎ আপনার কি পাস্ট পারফেক্ট টেন্সে আপনার যাইতে হবে, শি হ্যাড বিন প্রেজেন্ট দেয়ার। তাহলে আবারও বলি, এখানে প্রেজেন্ট অ্যাজ দো ইউজ করার কারণে জিনিসটা পাস্ট হয়ে গেছে, মানে আপনি প্রেজেন্টে ছিলেন পাস্টে চলে গেছেন, এক ধাপ পিছাবেন। জাস্ট একটু মনে রাখলেই হবে, অ্যাজ দো অ্যাজ ইফ এসব থাকলে এক ধাপ পিছায়া দিবেন। শি ডেসক্রাইব দ্য ইভেন্ট, যেন শি হ্যাড বিন প্রেজেন্ট দেয়ার, এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আপনি ইউজ করছেন। আচ্ছা, সো দ্যাট আর সো দিয়ে মাঝখানে কিছু জিনিস ভইরা তারপর দ্যাট, এটার ফারাকটা আমরা যদি দেখাই, যেমন মাইশা স্টাডিড হার্ড সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম। এখানে সো দ্যাটটা ইউজ হয়েছে ডিরেক্টলি যে যেন সে পরীক্ষায় পাশ করতে পারে। কিন্তু সো মাঝখানে কিছু একটা তারপর দ্যাট, দিস ইজ ডিফারেন্ট। তানহা ইজ সো হার্ড ওয়ার্কিং দ্যাট এভরিওয়ান প্রেইজড হার। তো এখানের সোটা কিন্তু ইউজ হয়েছে ওর হার্ড ওয়ার্কিং এর উপর জোর দিতে, আর এখানে দ্যাটটা ইউজ হয়েছে এভরিওয়ান প্রেইজ করে এই জন্য বুঝাইতে। তো দুই ক্ষেত্রে দুই রকম মিনিং, এক ক্ষেত্রে পারপাস বুঝাইছে, আরেক ক্ষেত্রে রেজাল্টটা বুঝাইছে। অলদো, দো, ইভেন দো, এসবের ব্যাপারটা খুবই সহজ। অলদো এর এক সাইডে যেই ধরনের টেন্স থাকবে ওই সাইডেও ওই ধরনের টেন্সই যাবে, ওই ব্যাপারে কোনো সমস্যা নাই। এই যে ধরেন ইভেন দো শি ওয়াজ টায়ার্ড, শি কন্টিনিউড ওয়ার্কিং। আইদার অর নাইদার নর এসবের ব্যাপারটাও খুবই সহজ আপনার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি এখানে দেখাই, দেখেন আইদার মিম অর হার সিস্টার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখেন এখানে অর অর থাকলে, আইদার অর যদি থাকে কিংবা নাইদার নর থাকে, সেই ক্ষেত্রে আপনারা কোন অংশটুকুকে প্রাধান্য দিবেন জানেন? এই যে এই জায়গায় যে ভার্বটা আছে সেই ভার্বের এক্সাক্ট আগে যেই সাবজেক্টটা আছে, যেমন এখানে আপনার কি হার সিস্টার্স, এটা কি, এটা হচ্ছে গিয়ে প্লুরাল, এজন্য এইখানের ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। যেমন হার সিস্টার্স আছে, এজন্য হ্যাভ হইছে, মিমকে দেখা হ্যাজ হয় নাই।
ঠিক আছে? আরো এক্সাম্পল দেখেন, আইদার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। আচ্ছা, এখান থেকে আসলে বুঝার কিছু নাই, আমরা নাইদার দিয়ে দেখি। নাইদার সামিয়া নর হার প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট। এখানে হার প্যারেন্টসটাকে ফলো করছে ভার্বটা, এই জন্য ওয়ার প্রেজেন্ট হয়েছে। তারপর এখানেও দেখেন, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল, এই জন্য ভার্বটা ওয়ার হয়েছে, ওয়াজ না হইয়া। তো আইদার অর নাইদার নট, এই ক্ষেত্রে ভার্বটা ফলো করবে কাকে? এক্সাক্ট আগে যেই সাবজেক্টটা আছে সেইটাকে। আশা করি আপনাদের এই বিষয়ে প্যাচ লাগবে না ইনশাল্লাহ। এরপর আসেন নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো, তো এখানেও আসলে এই কাছাকাছি যে সাবজেক্টটা থাকে একই কথা। আপনার এই যে হার ফ্রেন্ডস আছে, হার ফ্রেন্ডসটাকে ফলো করবে হ্যাভটা, হ্যাজ না হয়ে ওই যে হার ফ্রেন্ডস আছে এই জন্য হ্যাভ হয়েছে। এরপর আসেন অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু একটু ডিফারেন্ট হয়। যেমন আহ তো ভালো এক্সাম্পল, আচ্ছা এটা অ্যাজ ওয়েল এজ, অথবা অ্যাজ ওয়েল এজ না হয় উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, মানে এগুলার যে কোনো একটা থাকলে এইরকম হবে। যেমন মনে করেন বললাম নিশি অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ হার ব্রাদার্স, এর পরে কোনটা হবে? এতক্ষণ যত কিছু বলতেছিলাম সেখানে হচ্ছে গিয়ে ক্লোজ যে সাবজেক্টটা আছে ওইটাকে ফলো করতেছিল, কিন্তু এখানে দেখেন ফার্স্টে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে ফলো করবে ভার্বটা। দেখেন ফার্স্টে কে আছে? নিশি আছে, এই জন্য ফার্স্টেরটাকে ফলো করবে আপনার ভার্বটা, এই জন্য নিশিকে ফলো করে ইজ হয়েছে। ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, এখানে আমরা যদি ফেম এন্ড দিতাম, ফরচুন দিতাম, তাহলে ফেম এক জিনিস, ফরচুন আরেক জিনিস, এখানে কিন্তু অয়ার হয়ে যাইতো। কিন্তু আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিছি, অ্যাজ ওয়েল অ্যাজ না দিয়ে আমরা উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এসবও যদি দিতাম, সেক্ষেত্রে এই ফেমটাকে ফলো করে এই জায়গায় ওয়াজই হবে অলওয়েজ। তো দুইটা জিনিস আমরা পাইলাম, ওই যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে ক্লোজ যেই সাবজেক্ট আছে ওইটাকে ফলো করে ভার্বটা। আর এইখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্টে যেই সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটাকে ফলো করে ভার্বটা। ওকে, এই জিনিসগুলো আমরা আবার ওই যে ধরেন রাইট ফ্রম ভার্বস এর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে আবার এগুলো ব্যাক করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আই ওয়ান্ট মাইশা টু ডু দিস বাট শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। তো এইখানে এই যে এইসব ক্ষেত্রে আসলে খুব একটা সমস্যা হয় না। অরের ব্যাপারটা দেখেন, অরের ব্যাপারটাও ওই যে আইদার অরের সাথে আপনি মিলায় ফেলতে পারেন, আইদার অর, ওইটাও অর, এটাও শুধু অর, যেটাই থাকুক না কেন ভার্ব আসলে ফলো করবে ক্লোজ যেই সাবজেক্টটা আছে। যেমন হার ফ্রেন্ডস, এইটা ফলো করে হ্যাভ হয়েছে। এবার দেখেন টিল, টিল যদি থাকে সেক্ষেত্রে ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। এখন যদি টিল না থেকে আনটিল থাকতো তাহলে এরকম হইতো, ওয়েট হেয়ার আনটিল মাই রিটার্ন, আনটিল মাই রিটার্ন। তো টিল যদি থাকে টিল আই কাম ব্যাক, আর আনটিল মাই রিটার্ন। দেয়ারফর দিয়ে আসলে সো, সো এর পরিবর্তে আমরা দেয়ারফর ইউজ করি, দেয়ারফর ইউজ করলে ভালো দেখা যায় জিনিসটা। আপনারা যখন রিটেন, রিটেন লিখবেন তখন মাঝে মাঝে আমরা মানে একটা জিনিসের যেমন ফিনিশিংটা যখন দিই তখন এভাবে বলি না, সো এই ওটা না বলে আমরা বলবো দেয়ারফর কমা দিয়ে এই, তাহলে এটা আরো একটু স্মার্ট হবে, আরো শানিত হবে। রিটেনের সময় এটা ইউজ করবেন আর কি, আপাতত মনে রাখেন। এরপর নো সুনার হ্যাড আপনার স্কেয়ার্সলি, হার্ডলি, এই ধরনের ক্ষেত্রে সেন্টেন্সের কিছু গঠন আছে। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, এটা কাইন্ড অফ দেনের আগে, দেনটাকে বিফোরের মতন তুলনা করেন। যেহেতু নো সুনার হ্যাড আছে, হ্যাড ওয়ালা পোর্শনটা যেহেতু আগে আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে কম্পেয়ার করেন। পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আগে আছে তাহলে পরের পোর্শনটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রেন অ্যাওয়ে। স্কার্সলি হ্যাড, হ্যাড ওয়ালা টার্মটা যেহেতু আগে পাইছেন, শি অ্যারাইভড, তাহলে এটারে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে তুলনা করেন, when the meeting started, দেখছেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ এই জিনিসটা আসলে আপনারা দেখতে পাবেন। লিস্ট, লিস্ট যদি থাকে তাহলে আপনার শুড হয়।
এটা অলওয়েজ মাথায় রাখবেন। লেস্ট যদি থাকে তাহলে শুড হয়। লেস্ট আছে, তার মানে পরের অংশে, সেন্টেন্সের পরের অংশে শুড আসবে। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তো লেস্ট যদি থাকে সেক্ষেত্রে আপনারা শুড দেখতে পাবেন। ইন কেস নিয়ে বলার কিছু নাই। ইফ দিয়ে আমরা একটু বলি। ইফ যদি কন্ডিশন হিসেবে ইউজ হয় এখানে, ও আচ্ছা, ইফ তো না, এটা তো প্রোভাইডেড। আচ্ছা, ইফ না, এটা খুব একটা বলার কিছু নাই। মাচ অ্যাজ, এটা আপনারা পড়লেই বুঝবেন। ঠিক আছে। আপনাদের মনের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে যে ভাইয়া আরো কিছু কনফিউশনাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা রাইট ফর্ম ভার্বস আছে, ওগুলো আমরা যথাসময়ে আলোচনা করব। ইনফ্যাক্ট এইখানে যে আমরা কনজাংশনের ভিতরে এই আলোচনাগুলো করছি এগুলোও কিন্তু খুব একটা জরুরি ছিল না, কিন্তু সাথে সাথে আসছে। লাগলে এক জিনিস বারবার পড়বো, কোনো সমস্যা নাই। ইন্টারজেকশনের ভিতরে আসলে বলার কিছু নাই। ইন্টারজেকশন হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি একটা ব্যাপার স্যাপার বুঝাবে, যেমন এলাস, হুররে, এগুলোর কোনো মিনিং নাই। তবে এগুলা কি একটা এক্সপ্রেশন বুঝায় আসলে। এলাস হি ইজ নো মোর, হুররে, হুররে মানুষ আনন্দের সময় বলে, বা ব্র্যাভো খুশি হয়ে বলে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ইন্টারজেকশন, এবং অবভিয়াসলি আপনার কি একটা এক্সক্লামেশন মার্ক থাকতে হবে, যে এক্সক্লামেশন মার্ক কিন্তু থাকতে হবে। তো আমাদের মোটামুটি এটা শেষ। আমরা একটা নামাজের ব্রেক নিব, 4:15-তে আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো? আমরা একটু পজ করি। হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি আবারও। ওয়েলকাম ব্যাক। আমরা অ্যানোটেশনটা একটু নিয়ে নেই। আচ্ছা, ফরমেশন অফ নিউ ওয়ার্ড মানে ভ্যারিয়াস পার্টস অফ স্পিচ আমরা কিভাবে প্রেফিক্স এবং সাফিক্স লাগায় এটা করতে পারি। এখন মানে আমি যে প্রবলেমটা ফেস করতাম যখন পার্সোনালি নিজে পড়ালেখা করছিলাম, তখন আমি যে প্রবলেমটা ফেস করতাম যে মনে থাকতো না। এজন্য মনে রাখানোর জন্য ইন্ডিভিজুয়াল প্রেফিক্স বা ইন্ডিভিজুয়াল সাফিক্স থেকে আসলে কি কি ওয়ার্ড আমরা পাই এবং ওই ওয়ার্ড গুলো আসলে কি কি পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে সেগুলোকে আমি আলাদা আলাদা ভাবে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। যেমন ইউএন দিয়ে আনহ্যাপি আছে, আননোন আছে, আনসার্টেন আছে, হ্যাঁ। রি দিয়ে রিডো আছে, রিফ্রেশ আছে, রিবিল্ড আছে। তো এরকম একটু অর্গানাইজড ফরম্যাটে নিয়ে আসছি। বইয়েও হয়তো আপনারা এরকম ফরম্যাটে, মানে বইয়ে এই জিনিস সেম জিনিসটাই পাবেন, তবে এরকম অর্গানাইজড ওয়েতে আপনি পাবেন না যেভাবে স্লাইডে দেখতে পাচ্ছেন। যেমন মনে করেন ফরমেশন অফ নাউনের মধ্যে, হ্যাঁ, আপনি দেখেন অ্যাজেক্টিভ যেগুলা হচ্ছে এ আর, ও আর, ইউ আর, ই এগুলা দিয়ে শেষ হয়, সেটা আপনারা আইটিওয়াই কিংবা টিওয়াই দিয়ে আপনারা আহ, এই নাউনে কিন্তু ফর্ম করতে পারেন। এই যেমন পপুলার, এটা একটা অ্যাডজেক্টিভ যেটা আর দিয়ে শেষ হচ্ছে, আপনারা আইটিওয়াই জাস্ট লাগাই দিলেই কিন্তু নাউন হয়ে যাচ্ছে, পপুলারিটি। এখন কথা হচ্ছে এত রুলস মনেও থাকে না, এটাও সত্য। ঠিক আছে, এত রুলস রুলস হিসেবে যে এটা এটা থাকলে এটা এটা হবে এইভাবে মনে জীবনেও থাকে না। এজন্য আমি আপনাকে বলবো, প্লিজ উদাহরণগুলো ভালো মতন দেখেন। যেমন আপনি ধরেন রুলস একবার পড়লেন, আমি নিশ্চিত 95% আপনার মাথায় থাকবে না। আপনি তাহলে কি করবেন? আপনি হচ্ছেন ক্রুয়েল ক্রুয়েলটি, সিভিল সিভিলিটি, ইকুয়াল ইকুয়ালিটি, এভাবে জোরে জোরে কয়েকবার পড়বেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডে অনেকটুকু ঢুকে যাবে। এজন্যই আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে সাজায় দিছি একটু অর্গানাইজড ফর্মে। এই যে দেখেন, প্রত্যেকটা জিনিস এভাবেই সাজানো। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ, আবার অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাডভার্ব হবে, আবার নাউন থেকে কিভাবে ভার্ব হবে, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ভার্ব হবে, এরকম। ঠিক আছে, এরকম সবগুলো আছে। এগুলো আসলে পড়ানোর কিছু নাই, আমি এগুলো আপনাদের জন্য রেখে দিচ্ছি। এই যে বেশ অনেকগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে জয়, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি, হ্যাঁ। আচ্ছা, তো এরকম সবগুলোই মোটামুটি আপনারা দেখতে পাবেন। আমি স্লাইডটা গো থ্রো করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে এটা জাস্ট শো করতেছি। আচ্ছা, এরপর আমরা এটা একটু শেয়ারটা অফ করা, নতুন একটা শেয়ার অন করি।
আচ্ছা, ইডিয়মস এন্ড ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজে আসলে আমরা অনেক প্রবলেম ফেস করি। তো ইডিয়মস অফ এন্ড ফ্রেজ এজন্য আপনাদের সব পড়তে হবে না, কি কি পড়তে হবে সেই জিনিসগুলো আমি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা দেখেন, ইন এ নাটশেল, এটা এটা একটা অ্যাডভার্ব, এবং এটা কি মিন করে সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, বাই হার্ট কি মিন করে সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তো এভাবে আমি ইডিয়মস গুলো, আচ্ছা আচ্ছা, প্রথমে ফ্রেজের কথা আসছে তাই না? আচ্ছা, সরি সরি সরি, আমি একটু ইয়ে আমি একটু ভুল বলে ফেলছি। সেটা হচ্ছে যে আমি ইডিয়মস গুলো একটু পরে রাখছি। আমি ইডিয়মস এর কথা আসলে বলতেছিলাম, যে ইম্পর্টেন্ট ফ্রেজ এন্ড ইডিয়মস গুলাকে আমরা আলাদা করে রাখছি। তো এগুলার আগে আমরা একটু জিনিসগুলা বর্ণনা করে নিই, ঠিক আছে? ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসতেছি, যেমন হার্ট অ্যান্ড সোল বলি, তারপর এই যে এই পৃষ্ঠায় যেমন বললাম ইন এ নাটশেল বলি, আউট অফ কন্ট্রোল বলি। তো এগুলো আবার দেখছি যে কখনো কখনো প্রিপোজিশনও হইতে পারে, আবার কখনো কখনো কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, বিভিন্ন ভাবে কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা এগুলাকে পেতে পারি। তাইলে আমার কাছে বা আমার জন্য এই ফ্রেজ গুলা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রেজ গুলাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমে আসলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের জিনিসগুলো আমি জাস্ট দেখাবো, আপনি বলবেন যে আরে ভাই এগুলো তো পড়া শেষ অলরেডি। নাউন ফ্রেজ হচ্ছে আমার সেন্টেন্সে নাউন হিসেবে ইউজ হবে। যেমন আমি বললাম ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখন ওয়াকিং ইন দ্য মর্নিং এই অংশটুকু, ওয়াকিং ইন দ্য মর্নিং এই অংশটুকু আমরা যদি চিন্তা করি, এই অংশটুকু কিন্তু এই জায়গাটাতে আমাদের, ধরেন এক্স ইজ গুড ফর হেলথ, এই এক্স দিয়ে কিন্তু আমরা রিপ্লেস করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তো এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা ইউজ করতেছি। এটা একটা নাউন ফ্রেজ। এবং আমরা জানি ওয়াকিং এই জায়গায় কি কি হিসেবে ইউজ হচ্ছে? জিরান না পার্টিসিপল? পড়াইছি কিন্তু এগুলা। তারপর ওই যে সেকেন্ড উদাহরণটাতে ইনফিনিটিভ, হ্যাঁ, টু, টু লার্ন ইংলিশ, ঠিক আছে? এটারও কি এক্স দিয়ে আপনি কিন্তু এটাকে রিপ্লেস করতে পারেন, এক্স ইজ ভেরি এসেনশিয়াল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন ফ্রেজ গুলা কি আপনার ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। তারপর ভার্বের অবজেক্ট হিসেবেও ইউজ হইতে পারে। তারপর আপনার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও ইউজ হইতে পারে, যেমন হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড, হি ইকুয়ালস টু আ ম্যান অফ ওয়ার্ড। তো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন ফ্রেজের ইউজ আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও ইউজ হতে পারে, যেমন উই ইলেক্টেড রানা ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস। এই ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাসটা কিন্তু রানার কমপ্লিমেন্ট, তো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও ইউজ হতে পারে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স ফর এক্সাম্পল। এরপর অ্যাজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজ হচ্ছে গিয়ে মানে কি করবে, অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে ওয়ার্ডে, এবং অবভিয়াসলি নাউনকে মডিফাই করবে, এরকম একটা জিনিস আমরা দেখতে পাবো, বা প্রোনাউনকে মডিফাই করবে, এইভাবে আমরা দেখতে পাবো। যেমন এখানে বলা হলো ইট ইজ আ রিং অফ গোল্ড। তো এখানে রিং অফ গোল্ড এই অংশটুকুর কথা যদি আমরা চিন্তা করি, এই অফ গোল্ড এই অংশটুকু কিন্তু এই জায়গায় যে নাউন ছিল রিংটা, এই রিংটাকে মডিফাই করছে। তো এই অফ গোল্ড এই ফ্রেজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আসেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে নাউন, তারপর আপনার অ্যাডজেক্টিভ বলি, তারপর আপনার অ্যাডভার্ব কেউ কিন্তু মডিফাই করতে পারে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওই কাজটাই করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেক রকম হইতে পারে, অ্যাডভার্বের প্রকারভেদ আমরা যেমন দেখাইছিলাম এখানে ওইরকম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ এন্ড পারপাস, এই জিনিসগুলো আমরা দেখাইছিলাম। এবং বেশ কিছু জিনিস কোশ্চেন করলে যে অ্যান্সার গুলা পাওয়া যায়, যেমন হোয়েন, হোয়ার, হাউ, এই ধরনের কোশ্চেন গুলা করলে আমরা যে অ্যান্সার গুলা পাই, যদি পাই অ্যান্সার, তো সেগুলোকে আমরা অ্যাডভার্বে ফেলতেছিলাম। তো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাথিং বাট অ্যাডভার্ব। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের মতন আচরণ করবে সেন্টেন্সে, এজন্যই আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে ফেলতেছি। যেমন ফর এক্সাম্পল আমরা বললাম আই হার্ড হিউ অ্যান্ড ক্রাই
in the street. তো হিউ অ্যান্ড ক্রাই এই অংশটুকু আমরা সরি কি বলতেছিলাম যেন, আহ একটু পেছ লাগাই ফেলছি মনে হয়। আহ হ্যাঁ, ঠিকই তো আছে। আই হার্ড হিউ অ্যান্ড ক্রাই ইন দ্য স্ট্রিট। তো এই জায়গায় আমার কিন্তু যেই ফ্রেজটা আছে, ফ্রেজটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিরেকশন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ডিউরেশন, এরকমও হইতে পারে। অ্যাডভার্ব আমার যত প্রকার দেখছিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তত প্রকারই আমরা দেখতে পাবো। এরপর প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এর আগের স্লাইডের মধ্যে আলোচনা করছিলাম। যেমন এখানে আমরা যদি বলি আপনার prepositional phrase can sometimes function as adjective or adverb depending on how they are used in sentence. Prepositional phrase হচ্ছে begins with a preposition and is followed by its object or a noun phrase. Its function as a modifier. The book on the table. এই on the table এই ফ্রেজাল অংশটুকু আমরা যদি চিন্তা করি, দ্য বুক অন, অন দিয়ে শুরু, আপনার জিনিসটা কিন্তু একটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। অন দ্যাট টেবিল ইজ নট মাইন। এই অন দ্যাট টেবিল এই ফ্রেজাল অংশটুকু এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। এখানে দেখেন দ্য বুক আর ইজ নট মাইন, মানে ইজ তো আমার ইকুয়ালস হিসেবে যদি ইউজ করি, দ্য বুক ইকুয়ালস টু নট মাইন, এই দুইটা অংশের মধ্যে একটা কানেক্টিভিটি করে দিচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা। দ্য গার্ল ইন দ্য ব্লু শাড়ি ইজ নট মাই সিস্টার। এখন গার্ল আর ইজ নট মাই সিস্টার ইকুয়ালস টু নট মাই সিস্টার, দ্য গার্ল আর ইকুয়ালস টু নট মাই সিস্টার, এই দুইটা ইকুয়ালটা কানেক্ট করে দিচ্ছে ইন দ্য ব্লু শাড়ি এই ফ্রেজাল অংশটুকু। তো এই ইন দ্য ব্লু শাড়ি এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইনক্লুডস আ ভার্ব। অবশ্যই ভার্বকে ইনক্লুড করতে হবে, এন্ড ইদার অ্যান অ্যাডভার্ব অর আ প্রিপোজিশন। যেমন গেভ আপ, এইভাবে আমরা বললাম গেভ আপ স্মোকিং। তাহলে হি আর স্মোকিং এই দুইটার মধ্যে এই গেভ আপটা ছিল, এবং গেভ আপটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ছেড়ে দেওয়া এই অর্থে। এই গেভ আপ অংশটুকু ভার্বাল ফ্রেজ হিসেবে এখানে ইউজ হয়েছে। হি লুকস আফটার মি। তো এখানে লুকস আফটার দেখাশোনা করা, এই অর্থে লুকস আফটারটা ইউজ হয়েছে। তো এই লুকস, এই ভার্ব, ভার্বের সাথে একটা প্রিপোজিশন, এই দুইটা মিললা একটা ভার্বাল ফ্রেজ গঠন হয়েছে। ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ আসলে বোঝা যাবে হোয়াট এ পিটি। আমি হোয়াট এ পিটি যখন বললাম, একটা এক্সক্লামেশন চিহ্ন যখন আমি দিয়ে ফেললাম, এটা মানে খুব ইজিলি বোঝা যায় এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আর কনজাংশনাল ফ্রেজ, এটার কথা আমরা যদি বলি, কনজাংশনাল ফ্রেজ নিয়ে আমরা অনেক আলোচনা করছি। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, অনেক কিছু কিন্তু আমরা আলোচনা করছি। তো এটা নিয়ে আমরা আর ডিটেলসে যাচ্ছি না। কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ এন্ড ইডিয়মস এর সাজেশনের মতন আমি এখানে দিয়ে দিছি। মিনিং গুলা কিন্তু খুব সুন্দরভাবে গুছানো ভাবে কিন্তু দেওয়া আছে। এগুলো আপনারা কিভাবে পড়বেন সেটা আমি দেখায় দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা আমি মনে হয় বলা মিস করে ফেলছি, যেটা প্যাচ লাগে, যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এগুলার ভিতরে যে প্যাচটা লাগে সেটা হচ্ছে শর্টকাট খুঁজতে গিয়ে আমরা প্যাচটা লাগাই। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে আমি এখানে যেই কথাটা বললাম, এক্সাম্পল দিতে গিয়ে যে কথাটা বললাম, সেটাই একটা ট্রিক্স এর মতন ছিল। ওয়াকিং ইন দা মর্নিং এত বড় জিনিসটা নিয়ে চিন্তা না করে এই জিনিসটাকে কাইটা দেন, এই জিনিসটাকে ঢাইকা দেন, ঢাইকা দিয়ে আপনি চিন্তা করেন এখানে এক্স, এক্স দিয়ে রিপ্লেস করলে বাদ বাকি অংশটুকু দিয়ে সেন্টেন্স কমপ্লিট করলে, যেমন এক্স ইজ গুড ফর হেলথ, একটা সেন্টেন্স হয় কিনা? হ্যাঁ হয়। যদি হয় তাহলে কি হবে? এটা অবভিয়াসলি নাউন ফ্রেজ হবে। আর যদি না হয় সেক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এই নাউন আর অ্যাডজেক্টিভ এই দুইটার মধ্যেই ফারাকটা বা প্যাচটা লাগে। আর এমনিতে আপনি যদি ভালো বোঝেন, ওই যেই জিনিসটার নিচে দাগ দিয়ে দিছে, তো সেই জিনিসটা নিয়ে আপনি চিন্তা করেন ও কি কোনো নাউনকে মডিফাই করছে, না ও নিজেই একটা নাউন। নিজেই যদি নাউন হয় তাহলে তো নাউন ফ্রেজ, আর নাউনকে মডিফাই করলে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এবার আসেন আপনি এগুলাকে কিভাবে পড়বেন বা কিভাবে আমি পড়তাম, কিভাবে আপনি সহজে মনে রাখতে পারবেন। যেমন আমি বললাম এ ব্যাকার্স ডজন। এখন এটা হচ্ছে গ্রুপ অর সেট অফ 13টা জিনিসের কোন একটা গ্রুপ। এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন? আমি এইভাবে মনে রাখতাম, একটা বেকারের ডজেন, ডজেন দিয়ে তো বোঝা যাচ্ছে 12, ঠিক না? আমি এভাবে মনে রাখতাম, মানে এটা আপনি বিভিন্ন ভাবে মনে রাখতে পারেন যে একজন মানে বেকারের ডজেন। এভাবে আমি আমি কিভাবে মনে রাখতাম, এটার সাথে এটার যদিও কোনো সম্পর্ক নাই, তারপর আমি এভাবে মনে রাখতাম ডজেন মানে 12। আর ডজন, ডজন আমরা কিন্তু ডিম কিনি সাধারণত। তো আহ ধরেন একজন বেকার খুবই হতাশ একটা অবস্থায় থাকে, ঠিক আছে? আমি নিজেও তখন বেকার ছিলাম, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি নিজেকে চিন্তা করতাম যে আমি নিজেই তো একটা ডিম। তো এখানে 12টা, আর ওইখানে একটা 13টা, তো এইভাবে 13 হয়ে গেল। তো এটা আমার চিন্তা ভাবনা, ঠিক আছে? এখন আপনি অন্যভাবে মনে রাখতে পারেন। তো সাধারণত ফ্রেজ এন্ড ইডিয়মস গুলা এইভাবে বিভিন্ন, মানে এইভাবে ওয়ার্ডের সাথে রিলেট করে মনে রাখলে মনে থাকে বেশি। যেমন মনে করেন আমরা আরো দুই একটা দেখাই। আহ কোনটা দেখাবো? যেমন আ পিস অফ কেক। এখন কেক কি, মানে গলাধঃকরণ করা খুব ইজি না? মানে কেক খাওয়া তো খুব ইজি। কেক খাওয়া তো খুব মজার জিনিস, বিশেষ করে যে টেস্টি ট্রিটের যে কেক গুলা, ক্রিম ভর্তি, ওগুলা তো জাস্ট মুখে দিলেই মানে গলা যাচ্ছে, খুবই ইজি একটা জিনিস। তো এই জন্য এটা মনে রাখা সহজ, আর পিস অফ কেক মানে একটা ইজি অ্যাক্টিভিটি বোঝায়। তারপর ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, এটা সম্পর্কে আমি গতকালকেও কিন্তু এটা আলোচনা করছি যে এটা হচ্ছে একটা সেলফিশ ক্যারেক্টার বোঝায়। আবার ম্যাকিয়াভেলির কারণে এটাকে সেলফিশ বোঝায়। তো এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি, এটা আপনাদের এমনিই মনে থাকবে। আবার মনে করেন আ- আচিলের হিল, হ্যাঁ, অ্যাচিলিস হিল। অ্যাচিলিস হিল হচ্ছে কি একটা গ্রিক পুরাণের কাহিনী। ওইখানে যে নায়ক থাকে ওকে সাধারণত মারা যায় না, মারা যায় না, একদমই মারা যায় না। তো ওর হচ্ছে ওই যে হিল যে আছে, পায়ের যে একটু উঁচা অংশ, পায়ের ওই উঁচা অংশটা ওর হচ্ছে উইক পয়েন্ট থাকে। পরে ওই উইক পয়েন্ট, ওই পায়ের, মানে ওরে একদমই মারা যায় না, ও একদম অজেয় অপ্রতিরোধ্য যোদ্ধা। পরে ওরে হচ্ছে কি ওই পায়ের মধ্যে তীর মাইরা মাইরা ফেলে, একটা বিশাল ঘটনা আছে আর কি ওই জায়গায়। তো মানে আবার ওইখানে ওই পায়ের পায়ের ওটা উইক হওয়ার কারণ হচ্ছে ওই যে ওইটা আবার একটু শির্ক পূর্ণ কাহিনী। ওইখানে দেব দেবী থাকে, কোন দেব বা দেবী, দেবতা বা দেবী আইসা ওই ওকে পায়ে ধরে চুপাইছে। এখন পায়ে ধরে যখন চুপাইছে, পুরো শরীরই তো চুবা চুবা খাইছে আর কি পানির মধ্যে, কিন্তু ওই পায়ের জায়গাটা তো বাদ পড়ে গেছে। এই জন্য ওই হিলের জায়গাটা আনপ্রোটেক্টেড উইক জোন হিসেবে রয়ে গেছে। তো এটা অনেকটা এটা ছিল মেইন কাহিনী, ওইখান থেকেই আসলে এই অ্যাচিলিস হিলটা আসছে। তারপর মনে করেন অ্যাসিড টেস্ট, এটা হচ্ছে কি একদম অগ্নি পরীক্ষা। আপনি চিন্তা করেন আপনার 50তম বিসিএস পরীক্ষায় সামনে আসতেছে, এটা একটা কঠিন একটা পরীক্ষা, এটা আপনার একটা অ্যাসিড টেস্ট। এটার সাথে আপনি রিলেট করে চিন্তা ভাবনা করেন। এভাবে আপনাদেরকে আমি অনেকগুলো সাজেশন দিছি, এই সাজেশন গুলো পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কম না, অনেকগুলাই কিন্তু। তবে 2-1 মার্ক যদি কমন পড়ে এই কষ্ট থেকে, তাহলে খারাপ না। অনেক কিছু আপনার এমনিই মনে থাকবে, অনেক কিছু একটু ঘুরায় ফিরায় মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। যেমন মনে করেন আপনি এইভাবে, যে লায়ন্স শেয়ার, তো লায়ন যখন শেয়ার নিবে কিছুর, অনেক বড় সড়ো করেই তো নিবে। তো দ্যাটস ইট, মেজর পার্ট আসলে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এগুলো আসলে মানে নিজের মতন করে, নিজের মাথায় যেভাবে চিন্তা আসে ওইভাবে নিজের মতন করে ভাবতে হবে। এটা মানে আমি আপনাকে ভাবায় দিতে পারবো না, আমি আপনাকে মানে মুখস্থ করে দিতে পারবো না এই জায়গাগুলো আসলে। তো এখানে আসলে বেশ অনেকগুলো সাজেশনের মতোই আছে। আশা করি স্লাইড থেকে পড়তে আপনাদের বোরিং লাগবে না ইনশাল্লাহ। বইতে এক ধরনের গাদাগাদি করে থাকে, তো ওইটা একটু বোরিং বোরিং লাগারই কথা, কিন্তু এখানে আসলে এরকম লাগার কথা না। সোয়ান সং, সোয়ান সং নিয়ে আমরা বলছি যে শেক্সপিয়ারের শেষ রচনা কথা আমরা বলছিলাম, গতকালকে আমরা এটা পড়াইছিলাম, হ্যাঁ। সোয়ান সং। এরপর ক্লজ, ক্লজের কথা আমরা যদি বলি, এখানে কিছু রুলস শেখানোর চেষ্টা করা হচ্ছে। ফাইনিট ভার্বস আর নন ফাইনিট ভার্বস যদি ইনক্লুড থাকে সেক্ষেত্রে কখন কোনটা হবে। ফাইনিট ভার্বস আর দোজ দ্যাট শো টেন্স অ্যান্ড এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। ফর এক্সাম্পল, verb 1 and verb 2 মানে present tense আর past tense are always finite verbs in sentence. আর non finite verbs include
এটার মানে হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল আসতে পারে, পার্টিসিপল বা জিরান্ট আসতে পারে, ইনফিনিটিভ আসতে পারে। আমরা এক্সাম্পল দেখি, এখান থেকে আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না। এই যে আমরা ক্লজকে তিন ভাগে ভাগ করতেছে। একটা আছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা এমনিতেই বলা যাচ্ছে, যেমন হি ওয়েন্ট টু দ্য স্টোর, এটা কারো সাহায্য লাগে না। শি লাভস রিডিং বুকস, এটা এমনিতেই সেন্টেন্সটা কভার হয়ে যায়। সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটার কথা আমরা ওইখানেও বলছিলাম, অলদো হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু দ্য পার্টি, হি ওয়েন্ট টু দ্য পার্টি শুধু এতটুকু অংশের কথা বললে এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এই ফার্স্ট অংশটুকু যদি চিন্তা করি, অলদো হি ওয়াজ টায়ার্ড, এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা কার উপর ডিপেন্ডেন্ট? সেকেন্ড পার্টের উপর ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর ফারাক। এটা ছাড়াও আরেকটা আছে কোঅর্ডিনেটিং ক্লজ। এখানে হচ্ছে গিয়ে is when two or more clauses of two equal importance are connected using coordinating conjunction। coordinating conjunction এর ভিতরে আমরা এই জিনিসগুলো আসলে ডিটেইলস এ আলোচনা করে ফেলছি। হ্যাঁ, আপনার and but either or neither nor not only but also as well as, এগুলা দিয়ে যে কানেকশনটা। ওকে, আহ সেম জিনিস মনে হয় বারবার আসছে। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজের আবার কিছু টাইপ আছে, যেমন নাউন ক্লজ। যেমন দেখেন, দ্যাট রহিম ইজ গুড স্টুডেন্ট ইজ নোন টু অল। তো এই যে ইজ এর আগের অংশটুকু আমি ওইখানে যেই কথা বলছি, ফ্রেজে যেই কথা বলছি, এখানে ওই কথাই, এতটুকু অংশ ঢাইকা দেন। এই যে দ্যাট রহিম ইজ আ গুড স্টুডেন্ট, দ্যাট রহিম ইজ আ গুড স্টুডেন্ট, এটুকে কিন্তু কিছুই বোঝা যায় না। বাকিটুকু ইজ নোন টু অল, এই অংশটুকুর উপর কিন্তু প্রথম অংশটুকু নির্ভরশীল। তাহলে এই যে দ্যাট রহিম ইজ আ গুড স্টুডেন্ট, এতটুকু অংশ ঢাইকা এক্স দিয়ে রিপ্লেস করলে এক্স ইজ নোন টু অল একটা সেন্টেন্স কিন্তু হচ্ছে। যেহেতু সেন্টেন্স হচ্ছে জন্য এটা নাউন ক্লজ হবে, ওই নাউন ফ্রেজের মতোই আর কি। আমি কিন্তু আপনাকে শর্টকাট শিখাচ্ছি, ঠিক আছে? যারা ভিডিও দেখবে না বা ক্লাস করবে না তারা হচ্ছে এই জায়গাগুলোতে ধরা খাবে, নিজে নিজে যখন পড়তে যাবে তখন মনে হবে যে আরে কত কত কিছু লেখা আছে স্লাইডের মধ্যে। আসলে স্লাইডের ভিতরে কিন্তু 1 মিনিটে মানে 2-3টা স্লাইড পড়ে ফেলা যায়, ওইভাবেই আমি তৈরি করছি যেন আপনাদের বোরিং ফিল না হয়। তাহলে বই থেকে সব দাগাইতে পারতাম, যেমন বাংলা যেমনটা বই থেকে দাগাই, বাংলা আসলে আপনাদেরকে স্লাইডে সবকিছু নিয়ে আসা খুব একটা পসিবল হয় না, কারণ বিশেষ করে বাংলা ব্যাকরণটা, কারণ সেখানে লট অফ এক্সাম্পলস, আপনার অনেক এক্সাম্পল আছে ওইখানে। ওই জিনিসগুলো আসলে আমি মানে আপনারা নিজেরাও বুঝবেন যে এত এক্সাম্পল, এত শুদ্ধ অশুদ্ধিকরণ, এত সন্ধি বিচ্ছেদ, এই জিনিসগুলো একটা স্লাইডের ভিতরে নিয়ে আসলে আরো হিজিবিজি মনে হবে। এই জন্য ওইটাতে আর স্লাইডে আনি না। কিন্তু এই যে গ্রামার্টিক্যাল যে জিনিসগুলো ইংলিশের মধ্যে আছে, এগুলো তো আর ওই ওই বাংলার মতন ওই রকম না। ইংলিশ তো প্রত্যেক বছর বছর কোশ্চেনের চেঞ্জ আসবে, আর বাংলা তো অনেক কিছু রিপিটও দিবে। তো এই জন্য বাংলা এক্সাম্পল গুলা যেমন আছে ওইরকমই রেখা দিয়েছি, আর ইংলিশ গুলো আমি নিজের মতন করে স্লাইডে নিয়ে আসছি যেন আপনাদের বোরিং ফিল না হয়। আচ্ছা, ওয়েদার বা ইফ দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে আই ডু নট নো ওয়েদার হি উইল জয়েন আস। এটা 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 এটার কথা যেটা বললো সেটা হচ্ছে যে নাউন ক্লোজেস ফ্রম ইয়েস নো কোশ্চেন। তো আই ডোন্ট নো ওয়েদার হি উইল জয়েন আস, তো সে জয়েন করবে কি করবে না এই জিনিসটা সম্পর্কে আমি জানি না। তো আহ এটা নাউন ক্লোজের ভিতরে ফেলছে না। উম আচ্ছা, এটার ব্যাখ্যা আমি এখন দিতে পারতেছি না, এটার ব্যাখ্যা আমার একটু জানতে হবে আর কি। এটার ব্যাখ্যা সম্পর্কে আমার একটু আইডিয়া করতে হবে, এরপরে আমি এটার ব্যাখ্যা দিতে পারবো। এটা আসলে কতটুকু অংশ সেই ক্ষেত্রে কাটতে হবে, এই বিষয়টা আমি আসলে মানে এটার ক্লাসিফিকেশনে ফেলছে, এই জিনিসটা আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, এটা দেখেন, আপনার নাউন ক্লজ হবে যদি কোনো ইনফরমেশন, কোনো ইনফরমেটিভ কোনো একটা কোশ্চেনের পোর্শন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেনের, যেমন হোয়াট, হোয়ার, হাউ। যেমন টেল মি হোয়ার হি লিভস, সে কোথায় থাকে, এই জিনিসটা সম্পর্কে আমাকে আইডিয়া দাও। এখন হি লিভস এই অংশটুকু কিন্তু, হি লিভস, শুধু হি লিভস এই অংশটুকুর কথা আমরা যদি বলি, একটু কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকি অংশটুকু টেল মি হোয়ার, এতটুকু অংশের কথা আমরা যদি চিন্তা করি, এতটুকু অংশের কথা চিন্তা করলে আমাদের
এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কার উপর ডিপেন্ডেন্ট? পরের অংশটুকুর উপর ডিপেন্ডেন্ট। এবং আপনারা জানেন এখানে হোয়ারটা কিন্তু কোশ্চেন হিসেবে ইউজ হয় নাই, বরং কনজাংশন হিসেবে কিন্তু ইউজ হয়েছে। তো এই ক্ষেত্রে টেল মি হোয়ার এই পোর্শনটুকু কিন্তু নাউন ক্লজের মধ্যে পড়বে। তো মাঝে মাঝে কি মানে ওই জিনিসটা, ওই শর্টকাটটা, এই যে আমরা এইখানে যে শর্টকাটটা বলছিলাম যে দ্যাট রহিম ইজ আ গুড স্টুডেন্ট, ইজ নোন টু অল, ইজ নোন টু অল এর আগের অংশটুকুতে দাগ দেওয়া আছে, তো ওই ওই দাগ দেওয়া অংশটুকু ঢাইকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করছি। এটা অলওয়েজ খাটবে না কিন্তু, ঠিক আছে? আমার এখানে যে কি চিন্তা করতে হচ্ছে, এখানে চিন্তা করতে হচ্ছে যে আমার এই জায়গার কোশ্চেন গুলা ডাব্লিউ এইচ দিয়ে আমি যদি শুরু করি তাহলে আমি অ্যান্সার পাই কিনা। টেল মি হোয়ার হি লিভস, এই হি লিভস এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর টেল মি হোয়ার এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট, এবং টেল মি হোয়ার এখান থেকে কিন্তু আমি কোশ্চেনও তৈরি করতে পারি। তো নাউন ক্লজ হবেই কোন জিনিসগুলা আমরা যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই। দ্যাট, হোয়াট, হু, হোম, হুজ, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এই জিনিসগুলো আপনারা যদি দেখতে পান তাহলে বিনা হিসেবে এটা নাউন ক্লজ হয়ে যাবে। বিনা হিসেবে এগুলো নাউন ক্লজ হবে। তো অলওয়েজ দেখছেন শর্টকাট কিন্তু এপ্লিকেবল না, যে অলওয়েজ আমি হচ্ছে গিয়ে একটা জিনিস চিন্তা করব তারপর মিলা যাবে। দিস ইজ নট পসিবল এভরি টাইম। আপনি এজন্যই আসলে শর্টকাট খোঁজা উচিত না। ইউটিউবে আপনি দেখবেন যে হাজারটা ভিডিও আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলার ফারাকটা খোঁজার জন্য। তো এটা মিলতেছে আসলে, কিন্তু সব এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু মিলবে না। এটার জন্য আপনার কিন্তু যে বেসিক, যেমন এই স্লাইডটা যেমন আমরা দেখতে পাচ্ছি, এই বেসিক একদম কোর লেভেলে, ডিপ লেভেলে কিন্তু আপনার জানতে হবে। এবার অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অবভিয়াসলি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে সেন্টেন্সে। যেমন বললা হইল ঢাকা হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল ইজ ডেন্সলি পপুলেটেড সিটি। এখন ঢাকা ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি, এতটুকু অংশই কিন্তু আমার যথেষ্ট, বা এতটুকু অংশকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। কিন্তু হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, এই অংশটুকু আইসা এইখানের ঢাকাটাকে মডিফাই করে দিছে, এবং এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়ে গেছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। তাইলে এই জায়গায় আমি আপনাকে একটা শর্টকাট বলি। আমি তো ওই জায়গাটা কি করছিলাম, ঢাইকা, এই যে যে অংশটুকু আমার দাগ দেওয়া আছে সেই অংশটুকু আমি ঢাইকা তারপর কি এক্স বসাইছিলাম। এখানে এক্স না, ঢাইকা আমি যদি পাই যে আমার এতটুকু ঢাইকা আমি সেন্টেন্স থেকে আউট করে দিব, আউট করে দিলেও আমার একটা সেন্টেন্স হবে। যেমন চিন্তা করেন আমি হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি এটা বাদ করে দিলে কি হচ্ছে, ঢাকা ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি। তো ঢাকা ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি এটা কারেক্ট সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার ফর্ম করছে। তাইলে ওই ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ ছাড়াও কি একটা সেন্টেন্স হইতে পারে, মানে অ্যাডজেক্টিভ ক্লজ একটা সেন্টেন্সে ইউজ হইছে, কিন্তু ওইটা যদি আমি ইউজ নাও করতাম তাও আমি একটা সেন্টেন্স ফর্ম করতে পারতাম। কিন্তু নাউন ক্লজ ছাড়া কিন্তু সেন্টেন্স ফর্ম হয় না। এখানে যে শর্টকাটটা আমরা বলছি যে ফার্স্ট অংশটুকু আপনি যখন ঢাইকা দিচ্ছেন, ঢাইকা জাস্ট ঢাইকা দিলে হবে না, ঢাইকা এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। এক্স ইজ নোন টু অল, সেন্টেন্স হইছে, এটা নাউন ক্লজ। কিন্তু এই জায়গার শর্টকাটটা হচ্ছে আপনার এই অংশটুকু ঢাইকা দিবেন, ঢাইকা আর কোনো কিছু দিয়ে রিপ্লেস করবেন না। তাহলে আস্তে আস্তে ঢাকা ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি হুইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি মনে হয় দুইটা শর্টকাট আপনাদেরকে বুঝাইতে পারছি। কিন্তু শর্টকাট আবার সব জায়গায় খাটতেছে না, রাইট? একটা শর্টকাট হচ্ছে যে আমি ঢাকবো ঢাইকা, কোনো কিছু দিয়ে রিপ্লেস করব না, তাইলে যদি সেন্টেন্স হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। আর ঢাকবো ঢাইকা যদি কি হয়, এক্স দিয়ে রিপ্লেস করলে সেন্টেন্স হয়, সেক্ষেত্রে ওটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজের কিছু প্রকারভেদ এখানে দেওয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আপনারা জানেন যে এটা কি করবে, ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপর অ্যাডভার্ব সবাইকে মডিফাই করবে, ইনফ্যাক্ট ফুল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা যদি দেখি, আই ফরগেট টু ইট হোয়েন আই ওয়ার্ক। এই যে হোয়েন আছে, এখানে কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের ব্যাপারটা কিন্তু আসছে, হোয়েন আই ওয়ার্ক। বা আমরা এরকম বললাম যে হোয়েন আই ওয়ার্ক, এটা যদি ফার্স্টে ইউজ করি সেক্ষেত্রে কমা দিতে হবে, পরে ইউজ করলে কিন্তু কমা নাই, আগে ইউজ করলে কমা দিতে হবে। তো হোয়েন আই ওয়ার্ক কমা দিয়ে আই ফরগেট টু ইট। তো এই অংশটুকু হোয়েন আই ওয়ার্ক, এই অংশটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ।
আচ্ছা, আমরা ম্যাথ যথেষ্ট আগাইছি, এজন্য আপাতত ওই ম্যাথে আমরা যাইতে চাচ্ছি না। আজকের ক্লাসেও আমরা ম্যাথ করাবো না ইনশাল্লাহ। আপনাদের সামনের যে দুইটা পরীক্ষা আছে, সেই দুইটা পরীক্ষায় ইংলিশ লিটারেচার আর ইংলিশ গ্রামার থাকবে ইনশাল্লাহ। আর এটার পাশাপাশি আপনাদেরকে আরো একটা পড়া দিয়ে দিব, আপনারা একটু প্লিজ লেখা নেন। আমরা ইয়ে করি, রেকর্ডটা একটু ক্লোজ করে দিই।